বেশিরভাগ নোটিশেই যেটা লেখা ছিল রিজন, কারণ সেটা হচ্ছে যে তোমার বাবাকে আরো 6 জন, অর্থাৎ আমার নোটিশে লেখা আছে যে আপনি যাকে বাবা হিসেবে দাবি করেছেন, আপনার বাবাকে আরো 6 জন দাবি করেছে যে সামওয়ান ইজ মাই ফাদার, মানে দাবি করেছে। তা আমার কাছে একটু আশ্চর্য মনে হলো যে আমরা 3 ভাই বোন, অথচ আমার বাবাকে কারা আবার আরো 3 জন এসে দাবি করলো যে হচ্ছে আমার বাবার আরো 3টে সন্তান আছে, এবং সেটা আবার আমাকে প্রুভ করতে হচ্ছে যে আমি আমার বাবার সন্তান, মানে প্রমাণ দিয়ে। ওকে, মাশাআল্লাহ, ওকে, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। তো যে বিষয় নিয়ে কথা বলা সেটা হচ্ছে যে প্রথম দফায় নোটিশ এসেছিল কিছু সন্দেহ তালিকাতে যারা ছিল, অনেক বাংলাদেশি হয়তো ইন্ডিয়াতে নাকি বসবাস করে, বা যাদের বাবার সাথে বা দাদুর সাথে ম্যাপিং হয়েছিল না, তাদের কিন্তু নোটিশ এসেছিল। তো মানুষ ভেবেছিল বোধহয় এটাই শেষ, কিন্তু হঠাৎ করে আবার নোটিশ আসা শুরু হয়েছে গণহারে। তো তার মধ্যে আমারও নোটিশ এসেছিল। তো একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে কি কি ডকুমেন্টস দেখতে চাইছে, তা ভেতরে কি কি প্রুফ আপনাকে করতে হবে সে বিষয়ে বলবো, কারণ এখনই আমি সেখান থেকে বেরিয়ে আসছি। ওকে, তো তার পূর্বে বলি যে মোটামুটি সব জায়গায় খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে। তো এই নোটিশ পাঠানো হচ্ছে খাস করে আমাদের এলাকায় যতক্ষণ মানুষ যার দাঁড়িয়ে ছিল, ওখানে হয়তো আমি লাইভ করতে পারতাম, কিন্তু যেহেতু প্রোগ্রাম অনেক দূর, বেরিয়ে আসতে হলো। তো একটা আশ্চর্যজনকভাবে সত্য কথা বা কাকতালীয়ভাবে ঘটেছে কিনা কি জানি না, যে ওখানে আমি একজনও মুসলমান ধর্মাবলম্বী মানুষ ছাড়া অন্য কাউকে দেখিনি। মানে যারা নোটিশ হাতে করে এসেছেন আমি দেখিনি। হ্যাঁ, থাকতে পারে হয়তো শতকরা 1 জন বা 200-তে 1 জন থাকতে পারে, কিন্তু কারুর আসেনি। শুধুমাত্র চারিদিকেই যেটা খোঁজ খবর নিয়ে দেখছি এবং আমাদের নিজের এলাকায় যেটা দেখলাম সচক্ষে আমি, সব হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। বোধহয় সংখ্যালঘুদের বেশি সমস্যা কিনা কি জানি না, এই জন্য হয়তো দিয়েছে সরকার, এখানে দোষের কিছু নেই। তো মানে আমরা তো অনেকটা ভাড়াটিয়ার মতো থাকি, মানুষ মনে করে এটা, কিছু কিছু মানুষ যারা নিজের বাবার দেশ মনে করে, তারা মনে করে যে মুসলমানরা দেশের ভাড়াটিয়া। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। তো গণহারে নোটিশ আসছে, সমস্ত ভুল বা যাদেরকে ডাকছে তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এটা যেন একটু আশ্চর্য মনে হয়েছে আমার কাছে। আমি জানি না কথাটা ঠিক বলছি নাকি ভুল বলছি, তবে খুবই আশ্চর্যজনক যে অন্যান্য সম্প্রদায়ের মানুষও তো বসবাস করে আমাদের এলাকায়, তো তাদের নাম নেই কেন? আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। ওকে, সো এই গেল একটা। তো নোটিশ সার্ভ করা হয়েছে আজ থেকে 3 থেকে 4 দিন আগে। নোটিশে মোটামুটি টাইম দিয়ে দেওয়া হয়েছে যে কখন আপনাকে স্কুলে উপস্থিত হতে হবে, ভেন্যু দিয়ে দেওয়া হয়েছে, মানে কোন স্কুলে আপনাকে যেতে হবে। তো টাইম শুরু হয়েছে নোটিশের 10টা থেকে, 10টা, 10:30, কারোর 11টা, কারোর 2টো, কারোর 5টা, এ অবধি দেখলাম আর কি। আমি বেশ কিছু নোটিশকে দেখলাম। তো আমরা অনেক আগে উপস্থিত হয়েছি, কেননা দূরের জার্নি, তো আমাদেরকে যদি একটু আগে ছেড়ে দেওয়া যায়। তো আমরা একেবারে আগে এসে দেখছি যে আমাদের আগেও বেশ কিছু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মোটামুটি মানুষ ধরেন 8টার পর থেকেই আসতে শুরু করেছে, মোটামুটি 8টা, কেননা 10টায় ডাকা হয়েছে মানুষকে, 8টায় আসবে। মানুষজনের কাজ আছে, কর্ম করে খায় মানুষ, তাই না? তো এখন এসে দেখছি যে আমরা লাইনের পেছনে। তো যাক, অসুবিধা নেই। তো অফিসার সাহেবরা কোথায়, ARO BLO হয়েছে যে আপনার হিয়ারিং হবে বেলা 10টায়। সো তাদের আসা উচিত ছিল মিনিমাম 9:30, কারণ সেট আপের একটা ব্যাপার আছে। তারা 10টা 45-এর দিকে আসলো, এসে ইন্টারনেট কানেকশন নাই, টেবিল পাতা ঠিকভাবে নেই, চেয়ারগুলোকে ঠিক করে রেডি, সমস্যা আছে। ওকে, সো এটা করতে আরও একটু বেশ কিছু সময় কেটে গেল। তারপরে 11টার পর থেকে শুরু হলো হিয়ারিং। তো হিয়ারিংয়ে আমাদের বুথ থেকে প্রায় 169 জনকে নোটিশ করা হয়েছে, তোমরা আসো।
তো বেশিরভাগ নোটিশেই যেটা লেখা ছিল রিজন কারণ, সেটা হচ্ছে যে তোমার বাবাকে আরো 6 জন, অর্থাৎ আমার নোটিশে লেখা আছে যে আপনি যাকে বাবা হিসেবে দাবি করেছেন, আপনার বাবাকে আরো 6 জন দাবি করেছে যে সামওয়ান ইজ মাই ফাদার, মানে দাবি করেছে। তা আমার কাছে একটু আশ্চর্য মনে হলো যে আমরা 3 ভাই বোন, অথচ আমার বাবাকে কারা আবার আরো 3 জন এসে দাবি করলো যে হচ্ছে আমার বাবার আরো 3টে সন্তান আছে, এবং সেটা আবার আমাকে প্রুভ করতে হচ্ছে যে আমি আমার বাবার সন্তান, মানে প্রমাণ দিয়ে। তো এভাবে গণহারে নোটিশ দেওয়া হয়েছে। ওয়াল্লাহি বিশ্বাস করেন, এর কোনো আগামাথা না আমরা জানি, না যারা বসে ওখানে টেবিল চেয়ারে বসে আছেন বিভিন্ন জব হোল্ডার, যিনারা বিএলও, ইআরও, এইআরও, তারাও জানেন না। তারপর পরে ভেতরে কি ঘটেছে সেটা বলি। এরপরে যে নোটিশ দেওয়া হয়েছে সেটা লাগলো, মানে প্রথম ওইটা লাগবে। দ্বিতীয় নম্বর ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট যেটা আমি জমা করেছিলাম, 1 কপি রিসিপ্ট আমাদেরকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, এসআইআর কপি যেটা, সেটার জেরক্স লাগবে। এরপরে বাবার 2002 সালের ভোটার লিস্টের যে তালিকা, ওটা লাগবে। এরপরে আপনার পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, যা রয়েছে, মাধ্যমিক সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, সেগুলো লাগবে। এরপরে বাবার সেম ডকুমেন্টসগুলো লাগবে, মানে আধার কার্ড, ভোটার কার্ড, যা রয়েছে এগুলো লাগবে। এরপরে মায়ের এগুলো লাগবে। নিয়ে এবার লম্বা লাইন পড়ে গেছে ইতিমধ্যে, বিএলওর কাছে যাবেন, বিএলও একটা সিগনেচার করে দেবে স্ট্যাম্প মেরে। নেওয়ার পরে বিএলও আপনাকে একটা ওই ফাইলটাকে মানে পিন আপ করে দিয়ে আপনাকে ওখানে বলবে যে আপনি এবার লাইনে দাঁড়ান। এবার আপনি দাঁড়িয়ে আছেন লাইনে, ওকে। সো এবার লম্বা লাইন, কেউ বাচ্চা কোলে নিয়ে অনেকক্ষণ ধরে বিরক্ত বোধ করছে, কেউ হয়তো কাজের মানুষ, আজকে না ইনকাম করলে তার সংসারটাই চলবে না, এমন মানুষ দাঁড়িয়ে আছেন, নানান রকমের মানুষ সেখানে উপস্থিত, এটা স্বাভাবিক থাকবেই, ওকে। অ্যান্ড দেন আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকার পরে আপনাকে ঢুকতে হবে সেই অফিসে যেখানে আপনাকে হিয়ারিং করা হয়েছে, ডাকা হয়েছে আপনাকে। যাওয়ার পরে এবার আমি আমার অভিজ্ঞতায় বলি যে আমি অনেকগুলো মেয়েরা ছিল, তাদেরকে দিয়ে দেওয়ার পর দেখলাম কোনো শৃঙ্খলা নেই। একজনকে ডেকে বললাম যে এটা কি হচ্ছে, তো উনি বললেন এবার আসেন। আপনি আসলাম, গিয়ে এবার যখন আমি ডকুমেন্ট সাবমিট করলাম, তা আমাকে বলছে যে আপনার কয় ভাই বোন? আমি বললাম যে 3 জন। তো বলছে যে আপনার তো নোটিশ এসেছে, আপনার বাবাকে আরো 6 জন দাবি করেছে। আমি বললাম আমি এটা জানার জন্য এসেছি স্যার, সকালবেলায় গোসল করে চলে এসেছি এটা জানার জন্য। আপনি আমাকে বলবেন, আমার খুব কদিন থেকে কিউরিসিটি হচ্ছে যে আমি জিজ্ঞাসা করব যে আরো 3 জন সন্তান কোথায় পেল আমার বাবা। তো স্যার আপনি বলেন এটা। তখন পাশ থেকে মেবি এআরও অথবা এইআরও সামন, কারণ ওই চেয়ার টেবিলে বসলে তো তারা অনেক উচ্চ শিক্ষিত হয়ে যায়, খুব মুশকিল ব্যাপার, বাকিগুলা সব মূর্খ মানুষ তাদের সামনে। তো বলছে আপনি আরটিও করে জানুন না। কি বলছে? আপনি আরটিও করে জানুন না, মানে আমাকে টাকা খরচ করে কাগজ মানে ডকুমেন্টস নিয়ে ঘুরে আরটিও করে জানতে হবে যে আমার বাবার সরকার যে ইমাজিনারি 3টে সন্তান তৈরি করে দিয়েছে, এই সন্তান কেন হলো এটা নাকি আমাদেরকে আরটিও করে জানতে হবে। তারা হচ্ছে এআরও, এইআরও, ওকে। অ্যান্ড দেন আপনার ডকুমেন্ট সব বের করেন, পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অল আর দেয়ার, সব দেওয়া হলো। দেওয়ার পরে তিনি খুঁটিয়ে দেখলেন, একেবারে খুঁটিয়ে এত খুঁটিয়ে যদি শুরু থেকে দেখা হতো তাহলে এগুলো কিছু হতো না। তবে তো জানি যে ভুল পাবে না, একদম ড্যাম শিওর দ্যাট দেয়ার ইজ নো মিস্টেক অ্যাট অল। তো এবার ভুল পেল না, দিয়ে কিছু প্রশ্ন করলো যে এগুলো কি সব অরিজিনাল আছে? আমরা জি আছে স্যার। তাহলে যে আপনি পাশের টেবিলে যান, তো সেখানে আরো 3 জন ওয়েট মানে রয়েছিল, 2 জন ম্যাম আর 1 জন স্যার। ওখানে গেলাম, যাওয়ার পরে বলছি আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টস বের করেন। তো একে একে ডকুমেন্টস বের করলাম, দিলাম পাসপোর্ট খুলে দেখছি যে পাসপোর্টে বেশ কিছু ভিসা রয়েছে। তো আমাকে বলছে আপনার বাংলাদেশে কে আছে? তা বললাম যে আমার আত্মীয় আছে। তো প্যারেন্টাল নাকি ম্যাটার্নাল?
তো যা হোক উত্তর দিলাম। তো বলছে যে আপনার পাসপোর্টে এতগুলো ভিসা কেন? তা আসলে পাসপোর্ট তারা ডকুমেন্টস হিসাবে দেখবে, মানে পাসপোর্টের ফার্স্ট পেজ অ্যান্ড লাস্ট পেজ এটা দেখা উচিত তাদের। কেন? ওইখানে আমার ডকুমেন্টস রয়েছে, মানে ওইখানে আমার নাম রয়েছে, পেছনে ঠিকানা রয়েছে, আর আমার বাবা যার সাথে আমি ম্যাপিং করিয়েছি অ্যাকচুয়ালি সে কি আমার বাবা, এটা দেখার জন্য। কিন্তু ওনারা ভিসা দেখতে লাগলো, শুরুর পেজ শেষের পেজ দেখলোই না। আমি একেবারে অবাক হয়ে গেলাম, যা দেখাচ্ছিল তা দেখার প্রয়োজন নেই, ভিসা দেখতে লাগলো। দেখতে 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 বলছে বাংলাদেশে কে আছে? তা বললাম যে আমার আত্মীয় আছে। তো আত্মীয় থাকলে কি আপনাকে প্রত্যেক বছর যেতে হবে? একজন AERO আমাকে এই প্রশ্ন করছেন যে আত্মীয় থাকলেই কি আপনাকে যেতে হবে? জবাব ছিল, দিইনি। জবাব ছিল আমার কাছে। আচ্ছা, পাসপোর্টটা কেন করা হয়? সরকার আমাদেরকে পাসপোর্টটা কেন দেয়? তাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য, নাকি জাদুঘর বানিয়ে, বাড়িতে একটা জাদুঘর বানিয়ে সেখানে সাজিয়ে রাখার জন্য? পাসপোর্টের কাজটা কি? পাসপোর্টের কাজ এই যে এত হয়রানি হয়ে পাসপোর্ট নিতে হয়। আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনার যে রয়েছে এটাকে শতবার প্রমাণ করার পরে পাসপোর্ট আসে আপনার আমার হাতে। সেই পাসপোর্ট আপনার বিদেশে যাওয়ার জন্য, বিভিন্ন দেশে যাওয়ার জন্য। তো তাদের যা দেখা উচিত তা দেখছে না, অথচ তারা কি করছে? পাসপোর্টের ভিসা দেখে বলছে যে আপনাকে কি প্রত্যেক বছর যেতে হবে? আচ্ছা ভাই, আমার আত্মীয় থাকলে কি আমি যাবো না? আমার পাসপোর্ট রয়েছে, আমি কি সৌদি আরব যেতে পারিনি? আমি কি আমেরিকা যেতে পারি না? আমি কি সুইজারল্যান্ড, কানাডা ঘুরতে যেতে পারি না? আমার কি রাইট নেই? তারা ইললিগাল কথা বলছে, অথচ তারা আমাকে ডেকেছে কি কারণে? লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে লজিক্যাল, যুক্তিক ডিসক্রিপেন্সি এর অর্থ হচ্ছে যে আপনার যে বৈধ ভুল রয়েছে বা সংশয় রয়েছে। তো বৈধ সংশয়, এই বৈধ সংশয়ের জন্য আমি গিয়েছি, উপস্থিত হয়েছি। তিনি আমাকে ইললজিক্যাল বা এই ধরনের কোশ্চেন করছে, যেগুলা ওর করা একেবারে ঠিক নয়। কি করবেন বলেন? কি করবেন? আমার মতো একজন শিক্ষিত মানুষকে যদি এভাবে কথা বলতে পারে, নানা রকমের ক্রস কোশ্চেন করতে পারে বা এরকম কিছু করতে পারে, আল্লাহ ভালো জানে যারা স্কুলে যায়নি কোনোদিন বা যারা একটু হার্ট দুর্বল তাদের যে কি অবস্থা হবে। বিশ্বাস করেন, মানে তারা কেউ আমি কেবলি নয়, শুধু আমাদের BLO উনি ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি। তারপরে দুজন ম্যাম পাসপোর্ট দেখার পরে একজন স্যার নিলেন, উনি সম্ভবত AERO মেবি, উনি সিগনেচার ওরকম জায়গায় করলেন মনে হলো। উনি বলছেন যে আপনার এখানে এত ভিসা। আমি বললাম যে আশ্চর্য কথা, ভিসা তো থাকবে, যে আত্মীয় আছে বাংলাদেশে, তো ফ্রিকোয়েন্ট যান কেন? মানে ফ্রিকোয়েন্ট মানে কি? বছরে কি একবার যাওয়ার পারমিশন নেই? বছরে কি একবার যাওয়ার পারমিশন নেই? তো বলছে যে আছে, কিন্তু এত বারবার যাওয়ার কি আছে? আমি অবাক হয়ে গেলাম, মানে কিসের এটা হিয়ারিং হচ্ছে? তো পাশে আমি বললাম যে আসলে গরম ভাত খেয়ে এসেছে, এখন একটু প্রথম একটু ডকুমেন্টসগুলো ভালো করে চেক করবি। তারপরে আবার ওই যে আমাদের তো আরো একটা ডকুমেন্টস আছে, মুখে দাঁড়িয়ে আছে না, বিয়ার্ডেড পার্সন, সো আমাদের একটু চেকিং ভালো করেই হবে। মানে মুসলমান, মুখে দাড়ি, এরা হচ্ছে রোহিঙ্গা, এরা হচ্ছে বাংলাদেশি, এরা মনে করে এদের বাপ দাদারা দেশকে স্বাধীন করেছিল, বুঝলেন? তো এরপরে সেখান থেকে হওয়ার পরে এখন পর্যন্ত সেট আপ হয়নি, কিন্তু মানে এদিকে এদের কাজ চালাচ্ছে, এদিকে ইন্টারনেট পর্যন্ত আসেনি এখন পর্যন্ত, সেট আপ হয়নি। হওয়ার পরে ফাইলটাকে সিগনেচার করলো, কি কি আমি জমা দিলাম তা দেখলো, দেখার পরে বললো যে এবার আপনি পাশে গিয়ে দাঁড়ান। সো ওখানে একটা লম্বা সময় দাঁড়িয়ে থাকলাম। বললো যে স্যার প্রসেস কি কমপ্লিট হয়েছে? তো না, আপনাকে এখন দাঁড়িয়ে থাকতে হবে। আপনাদেরকে অনেককে দাঁড়ালাম, অনেক মানুষ, বাইরে মানুষ ফাইল নিয়ে ছোটাছুটি করছে, দেখে মনে হচ্ছে কিয়ামতের মাঠ আর কি। দিয়ে এরপরে বললো যে ছবি তুলতে হবে আপনাদেরকে, মানে ছবি তুলতে হবে। এবং ছবি তোলাটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার, মানে মজা লাগলো। ওই যে তাও অনেকক্ষণ পর আমি বললাম যে ছবি কে তুলবে? তো একজন এসে বলছে জি আমি ছবি তুলবো। তো মোবাইল দিয়ে ছবি তুলতে শুরু করলো, একে একে নাম ডাকছে আর ছবি তুলছে। তো ছবি তোলার সময় যে নোটিশটা আমাদেরকে সার্ভ করা হয়েছিল, সেই নোটিশটা বুকের উপরে করে ধরে, মানে এভাবে বুকের উপরে ধরে ছবি তুলতে হচ্ছে। মানে কি একটা ব্যাপার, মানে আমার মানে ওরা হয়তো বুঝাবে যে ইনি নোটিশ সার্ভ করা হয়েছিল, ইনি উপস্থিত হয়েছে, দেখেন ইনি ভারতীয়, ইনি ডকুমেন্টস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে। তা আমি ভাবছিলাম যে একটা সিরিঞ্জ যদি নিয়ে যেতাম, মানে ইনজেকশন, ওখানে যদি একটু 1 গ্রাম রক্ত দিয়ে আসতাম, তাহলে DNA টেস্ট করলে বোধহয় ভালো হতো আর কি। ঠিক আছে, দেখলাম যে কালকে ফারাক্কায় ভালোই দিয়েছে, উত্তম মধ্যম।
আমার মনে হচ্ছে না যে মানে এটা বৈধ কিছু চলছে। এই যে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কি যে করতে চাইছে, পুরো তুগলকি একটা কারণ, মানে ওই সে তামার নোট প্রচলন যেমন করে করেছিল না, এরকম কিছু একটা করতে চাইছে, যার কোনো লজিক্যাল পার্ট নেই বা লজিক্যাল এরিয়া নেই। বিশ্বাস করেন, শুধুমাত্র মানুষকে হয়রানি। এবং আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় বেশ কিছু কোশ্চেন করতে লাগলো মানুষকে। যেমন আমার সাথে যে আছে, আমার ভাই ড্রাইভিং করছে, ওকে বলছে আপনারা কয় ভাই বোন? তো বলছে যে 6 জন। তো বলছে প্রত্যেকের নাম বলেন। বলেন তো প্রত্যেকের নাম বলেন। আচ্ছা, প্রত্যেকের নাম, এর প্রত্যেকের ডকুমেন্টস তো ওখানে শো করবে না, তাহলে প্রত্যেকের নাম জিজ্ঞাসা করছে কেন? কি কারণে বলেন? ও যদি বলে যে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল্লাহ, কিছু একটা বলে দিল, ওরা বলবে আচ্ছা ঠিক আছে, এটাই বলবে। এই যে হ্যারেস করা মানুষকে, মানে যতগুলো কোশ্চেন করেছে ওখানে আমি দেখলাম, ওল্লাহি যত কোশ্চেন করেছে, প্রত্যেকটা কোশ্চেন মানুষকে হ্যারাসমেন্ট করা, একদম ইললজিক্যাল। অথচ আপনাকে লজিক্যাল ভাবে মানে মানে ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ডেকেছে, অথচ সমস্ত কাজ করছে ইললজিক্যাল। কেউ কথা বলার নেই, কেউ কথা বলার নেই। হয়তো কিছু বলতে গেলে আটকে করেন, কিছু বলতে গেলে এই। ও আরেকটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে বিএলও আসেনি, এআরও আসেনি, এইআরও আসেনি, তার আগে দেখছি একটা থানার গাড়ি চলে এসেছে। মানে বুঝে গিয়েছে যে যে কোনো মুহূর্তে কিছু আসতে পারে। ঠিক আছে, প্রোটেকশনের জন্য থানা পাঠাবে, এটা ওকে, দের ইজ নো প্রবলেম অ্যাট অল, দের ইজ নো ইস্যু অ্যাট অল, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। মানে চিন্তা করেন, তাদের সেফটির জন্য তারা আগে পুলিশ প্রশাসন ডেকে নিচ্ছে, অথচ তারা বাড়ি থেকে আসতে পারেনি। মানুষকে যে টাইমে দেওয়া হয়েছে নোটিশে, সেই অনুযায়ী তারা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারেনি। এবং কোশ্চেন যতগুলো করছে, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে ইললিগাল। আমি পাসপোর্টে কোথায় যাবো না যাবো, দ্যাট ইজ মাই পার্সোনাল ম্যাটার। হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু আস্ক মি দিস টাইপ অফ কোশ্চেন্স? আমি তো বুঝতে পারলাম না যে আপনাকে কে এই ধরনের অধিকার দিয়েছে যে আপনি আমাকে প্রশ্ন করবেন যে আপনি বাংলাদেশে যান কেন? ঠিক না? দেখেন, মানে এগুলা কি বলবো বলেন। ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে সুযোগ করে দেবেন। আর ভিডিও শেয়ার করে কি করবেন ভাই, কিছু করার নেই। আবার শুনলাম নাকি আরো নাকি আসবে। মানে সবাইকে কাগজ নিয়ে হয়রানি করার মূল উদ্দেশ্য মেবি এই যে দেশের অবস্থা তো খুব খারাপ, প্রতিবেশী কোনো দেশের সাথে সম্পর্ক ঠিকঠাক নেই, দেশের কোনো উন্নয়ন নেই, কোনো চাকরি নেই, পরিস্থিতিটা এমন হয়ে গেছে যার মানুষ যেন এই বিষয় নিয়ে প্রশ্ন না তুলতে পারে, তার জন্যই বোধ হয় মানুষকে এভাবে হয়রানি করছে। দেখলাম গতকালকেও প্রচুর মানুষ আপনার বিএলওরা ইস্তেফা দিয়েছে, গণহারে ইস্তেফা দিয়েছে। কেন দিবে না ভাই? তারা তো শিক্ষক, তারা তো লিটারেট পার্সন, তাই না, শিক্ষিত মানুষ। তারা বলছে যে আমরা কি করে ইললজিক্যাল কাজ করব। হ্যাঁ, একজনের সন্তানই 3 জন, বুঝে আপনার বাবাকে আরো 3 জন, মানে টোটাল 6 জন বাবা সাজিয়েছে, এটা মিথ্যা কথা নয়? আমার বাবাকে আপনি সাজাবেন আপনার বাবা হিসাবে? কত বড় নোংরামি চলছে। কে কে প্রতিবাদ করবে বলেন? যে প্রতিবাদ করবে তার জন্য তো রয়েছে 14 শিখ। বুঝেন না? ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর উপায় নেই। আর জনগণ দেওয়ালে পিঠ না ঠেকলে ওরা কিছু বলাও জানে না। এবার দেখলাম অনেক মানুষ এতটা হয়রানির শিকার হচ্ছে, মানে যারা একটু অল্প শিক্ষিত বা যারা সত্যি অশিক্ষিত, তাদের অবস্থা খারাপ। আচ্ছা, আর একটা বিষয় দেখলাম যে একটা ছেলে কেরালায় রয়েছে, আর্থিক সচ্ছলতার জন্যই তো সন্তান বাইরে থাকে, কাজ করে, তাই না? কেরালায় রয়েছে, এখন তার বাবা মা হাজির হয়েছে। এখন তাদেরকে বলছে যে আপনার একটা নোটিশ লিখুন, মানে সরি, হ্যাঁ, এটা লিখুন, ওই কি বলে, দরখাস্ত লিখুন। তো দরখাস্ত লিখুন বলে তাকে ছেড়ে দিয়েছে। তা আমাকে এসে বলছে এটা দরখাস্ত লিখতে বললো। তা বললাম কাকে লিখবো দরখাস্ত? তো বলছে সেটা তো জানি না। ওদেরকে জিজ্ঞাসা করলে বলছে বিএলওকে জিজ্ঞাসা করুন। চললাম বিএলওর কাছে, কি করবো, উপকার তো করতে হবে কারণ না কারণ। বিএলওর কাছে গিয়ে বললাম যে আচ্ছা ভাই, দরখাস্ত কার নামে লিখতে হবে? তো বলছে আপনি পঞ্চায়েতের একটা লোক ঘুরে বেড়াচ্ছে দেখেন, ওর কাছে জিজ্ঞাসা করেন। তো ভাই আমি তো খালি প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে চিনি না। আর কিছু মানুষকে চিনি, ওই আমাদের দেশের সুসন্তান যারা রয়েছে, ওই দিলীপ ঘোষের মতো বা আরো যারা আছে, তো এদেরকে চিনি। আর বাকি তো আমি তেমন করে চিনি না, আমার কোনো কাজও লাগে না আর আমি যাইও না। তো বিএলও বলতে পারছে না কাকে। তো আমাকে বলছে যে তুমি দেখো তো ওই পঞ্চায়েতের, আমি তো চিনি না, তোরই আমাকে দেখে দিলে। তা বললাম আচ্ছা ভাই, নোটিশ এই আমি যে দরখাস্তটা লিখবো, এটা কাকে লিখবো? এআরও, এইআরও, বিএলও, কাকে? নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে? কাকে লিখবো?
তো বলছে আপনি মানে ওনার উত্তর দেওয়া দেখে বুঝতে পারলাম, মানে আমরা তো ছাত্র পড়ানো মানুষ, দেশ বিদেশ থেকে স্টুডেন্ট আমাদের কাছে পড়ে, তো আমার মতো স্যারই তো স্যার বানিয়েছে, তারাই তো আজকে বিএলও এআরও এইআরও, তাই না? যারা তারা চেয়ারে বসে গিয়েছে দিয়ে তাদের চোখ লাল, চোখ লাল, বুঝেন না? তো এবার বলছে কাকে লিখবেন, আচ্ছা লিখেন এআরও কে লিখেন অথবা এইআরও কে লিখেন, মানে ও জানে না, যেহেতু কোনো রুলস এন্ড রেগুলেশন দেয়নি, তো এটা তুগলকের কাজ চলছে না, বিন তুগলকের মতো কাজ চলছে, লিখেন একটা, লিখলেই হলো। আরে বাবা উপস্থিত হয়ে গেছে, ফর্মের ডান পাশে বাম পাশে লিখে রাখেন যে তার বাবা প্রেজেন্ট হয়েছে, ছেলে বাইরে আছে, বাবা প্রেজেন্ট হয়েছে, এটার জন্য যদি প্রয়োজন হয় তো লিখেন যে বাবা প্রেজেন্ট ছিল, ঝামেলা শেষ। কাজ যদি কারেন্ট উল্লেখ করতে হয় তো তাহলে আপনি ছোট করে লিখে দেন যে হি ইজ নাও ইন কেরালা, ঝামেলা শেষ। এবার সাদা পেজ লাগবে, ছুটলো একজন পেজ আনতে, তারপরে দরখাস্ত ওখানে বাইকের উপরে দাঁড়িয়ে দরখাস্ত লিখে দিলাম, জানি না দরখাস্ত লিখে দিয়ে চলে আসলাম। এখন আবার দরখাস্ত গ্র্যান্ট করবে কিনা তার সন্তানের জন্য, বুঝতে পারছেন না? আল্লাহু আকবার, এগুলো করে কি হচ্ছে বুঝতে পারলাম না। আবার যে আধার কার্ডকে সবচেয়ে এসেন্সিয়াল করা হয়েছে, সবকিছুর সাথে লিঙ্ক করা হয়েছে, সেই আধার কার্ডের গুরুত্ব নেই বললেই চলে, মানে একদম লাস্ট বেঞ্চার করে দিয়েছে আধার কার্ডকে। সো অল অ্যাবাউট সবকিছু মিলে এটা হয়রানি ছাড়া আর কিছু আমি দেখতে পেলাম না, আর কিছু দেখতে পেলাম না। কারণ আমি যতগুলো কথা বললাম বলেন তো, যে এর মধ্যে কোন একটা কথা আমি ইলজিক্যাল বললাম? আর তারা যে কথাগুলো বলেছে, যে প্রশ্নগুলো করেছে, কোনটা লজিক্যাল? হ্যাঁ, উনি পাসপোর্ট দেখবেন আমার, আর উনি ভিসা দেখে বেড়াবেন? হ্যাঁ, উনি আমার পাসপোর্টে ভিসা দেখছেন, ওনার তো অধিকারই নাই এটা দেখার, অথচ এটা এটা দেখছেন। উনি বাবার সমস্ত ডকুমেন্টস দেখছেন উনি, আল্লাহু আকবার, কিছু বলার নেই। সো কি আর বলবেন বলেন? তো নোটিশ হয়তো সবারই আসবে, এক এক করে আসবে। আর যদি আপনি মোহাম্মদ হন, মোসাম্মদ হন, সো ই শুড, উচিত, শুডই বললাম, উচিত, আসলে আপনার আসা উচিত, কেননা আপনি তো ভাড়াটে এ দেশে, তাই না? আপনি তো ভাড়াটে। হ্যাঁ, তবে একজন দুজন সনাতন ধর্মাবলম্বী আছে, কেন এটুকুও যদি না দেওয়া হয় তো মানুষ খেপে যাবে, বুঝতে পারছেন না? মানুষ খেপে যাবে, মানে তাদের কোনো নামের বানানো ভুল নাই, তাদের কিচ্ছু ভুল নাই, কিন্তু সব ভুল আমাদের, সব ভুল আমাদের। যাই হোক, ইলেকশন কমিশন এভাবে যদি হয়রানি করেও সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে তো আলহামদুলিল্লাহ, কিছু বলার নেই। তো ভিডিওটা শেয়ার করুন, যাদের হিয়ারিং নোটিশ এসেছে বা যাদের আসবে তাদের কাজে লাগবে। কারণ একজন স্টুডেন্টকে দেখলাম, বেশ কিছু স্টুডেন্টই ছিল, আমার বললাম যে তোর কি ব্যাপার, তো ওই যে ওই আমার কার এসেছি, তার জন্য এসেছি, তো আমারও আসবে, নিশ্চিত আসবে, ও আমার ডকুমেন্টস রেডি করা আছে, মানে বুঝে গিয়েছে, ও কম্পিউটারের দোকান চালায়, তো বুঝে গিয়েছে যে কি কি লাগবে। সো কি বলবেন বলেন, কি বলবেন? আর একেবারে খুঁটিয়ে নাটিয়ে দেখছে, নামের বানানে SA নাকি SO, এগুলো দেখছি, কি ধৈর্য, কি সুন্দর করে দেখছে। অথচ যখন প্রথম আপনাকে SR এর নোটিশ সার্ভ করা হয়েছিল বা ডকুমেন্টেশনের কথা বলা হয়েছিল, তখন বলছে যে নামের বানান ভুল, দ্যাট ডাজন্ট ম্যাটার, জাস্ট আপনি প্রুভ করেন যে আপনি আপনার বাবার সন্তান, আর আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, দ্যাটস এনাফ, এটাই ছিল। বাট ঘটনা করে দিয়েছে উল্টো। কি করবেন বলেন? কিছু করার নেই, কিচ্ছু করার নেই। গত রাতে আমাদের প্রোগ্রাম ছিল, আবার এসে আসতে হয়েছে বাড়িতে, মানে ফজরের আশপাশে এসেছি, এসে তো ঘুম ওরকমই হয়েছে, এই শুধুমাত্র এটার জন্য আবার এখন দিনাজপুরে ছুটতে হচ্ছে। সো এবার এরকম তো বহু মানুষ আছে যারা বাইরে আছে, যাদের সন্তানরা বাইরে কাজ করে, এমনকি ভারতবর্ষের বাইরে আছে, এমনও আছে, তাদের নোটিশ এসেছে, তাদের মা বাবাকে এরকম হয়রানি। হ্যাঁ, মানে মনে হচ্ছিল যদি ওখানে একটু থাকতে পারতাম, অনেকের উপকার করতে পারতাম, কেন অনেকেই ডকুমেন্টস গুলা সাজিয়ে দিলাম, কি কি লাগবে, কি হচ্ছে ইত্যাদি করে দিলাম। অনেকে তো পারে না, না এগুলা বুঝে না, বুঝতে পারছেন না, আমরাই ঘাবড়ে যাচ্ছি মাঝে মাঝে এরকম অবস্থা, যে কখন কি চাই। হ্যাঁ, আল্লাহ আকবার। আর যারা শুনছেন, যারা আমার স্টুডেন্ট রয়েছেন বা যারা টিচার রয়েছেন, যারা আমার স্টুডেন্ট, আমি জানি আমার স্টুডেন্ট যারা টিচার হয়েছেন, ডাক্তার হয়েছেন, বা বিডিও হয়েছেন, বা পুলিশ হয়েছেন, তাদেরকে আমি আশাবাদী যে তারা জনগণের সাথে, মানুষের সাথে ভালো আচরণ করবেন, এবং করেনও। আমি ইতিপূর্বে প্রমাণও পেয়েছি, যখন এরকম মানুষকে দেখি যারা অফিসে বসে, বা কোনো পুলিশ যারা ডিউটিরত অবস্থায় মানুষকে হেনস্থা করে, উল্টোপাল্টা কথা বলে, তখন মনে মনে আক্ষেপ করে বলি যে আরে তোমাকে এই জন্য তৈরি করেছিলাম, তোমাকে এত কষ্ট করে আমি পড়িয়ে তোমাকে চাকরিটা পেতে সাহায্য করেছিলাম, এই জন্য কি? খুবই কষ্ট লাগে, বিশ্বাস করেন। ঠিক আছে, তো
যাই হোক, কিছু বলার নেই। এভাবে হয়তো দুনিয়া চলবে। আর আমরা চেষ্টা করি মানে আমরা মুমিন হওয়ার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষে আশার বাণী আর কি, যে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তো জেলখানায় তো কাগজপত্র তো লাগে না, তো এই দুনিয়াটাই যদি আমাদের জন্য জেলখানা হয়, এই জন্য কাগজপত্র ধরেন নিয়ে ছোটাছুটি করতেই হবে, এটা মুমিনদের জন্য। তো আমাদের জন্য লাগবে আর কি। আর যাদের দরকার নেই তারা তো এমনি অসুবিধা নাই, তারা এমনি পাস, অটো পাস আর কি, ঠিক আছে, তাদের কোনো নাই। রাইট, হ্যারাসমেন্ট ছাড়া কিছু নেই। জামিনুর, হ্যাঁ জামিনুর আমাদের স্টুডেন্ট বলতে পারেন, বন্ধু বলতে পারেন, ডাক্তার, একজন ডাক্তারি করে এখন। সো জাস্ট হ্যারাসমেন্ট, আর কিছু না। হ্যাঁ, এসআইআর কে নিয়ে প্রোগ্রাম করুন। এসআইআর কে নিয়ে বহু কথা বলেছি ভাই, আমার বহু বক্তৃতায় এসআইআর ব্যাপারে প্রচুর কথা বলেছি, মানুষকে সতর্ক করেছি বহু। কারণ আমার বক্তৃতা হচ্ছে দুনিয়ার সাথে রিলেটেড থাকে, ঠিক আছে না? কারণ এসআইআর ব্যাপারে মানুষকে আমার মনে হয় সবচেয়ে বেশি আমি সতর্ক করেছি যত বক্তা পশ্চিমবঙ্গে আছে। মেবি আমি অনেক বক্তাই করেছে, আমি মানে সর্বোচ্চ সতর্ক করেছি এসআইআর ব্যাপারে, বা কি করে ফর্ম সাবমিট করবেন ইত্যাদি। দেখেন অনেকে তো কিচেনের ভ্লগ করে, কাপল ভ্লগ করে, কেউ আবার ওই সরষে ক্ষেতের ভিডিও করে। আমাকে দেখেছেন কি? এগুলো প্রয়োজন নেই ভাই, এত সময় আমার হাতে নেই। কিন্তু যেটা প্রয়োজন সেই ভিডিওগুলো আমি শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে না? তো আজকে এটা শেয়ার করলাম কেন, এখনই আমি নোটিশ সার্ভ করে ওখান থেকে, নোটিশ সার্ভ নয়, ডকুমেন্টেশন করে আমি বেরিয়ে আসছি ওখান থেকে। জাস্ট আমাদের দুই ভাইয়ের উপরে রেখেছিল, আমি আর ওই যে ড্রাইভার রয়েছে এটা, ঠিক আছে। তো দুজনেই আমরা যেহেতু অনেক আগে থেকে রেডি হয়ে গেছি, এই জন্য অনেক দূরের রাস্তা, এই জন্য আমরা ডকুমেন্ট সব সাবমিট করে চলে আসলাম। তারা আমাদেরকে ছবি তুলে ছেড়ে দিল বুকের উপরে কাগজ ধরে। এখন জানি না ব্যাপার আবার তাদের হাতে। এখন ওরা যদি উল্টো পৃষ্ঠা লিখে রাখে যে নো রেকর্ডস ফাউন্ড বা নো ডকুমেন্ট ফাউন্ড, তাহলে ভাই উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিছু করার নাই। সো আমাদেরকে হয়তো ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, ঠিক আছে না? যদি মানে ওদের হাতেই সব, কি বলবেন, আপনার ডকুমেন্ট খালি পারলে এগুলো কিছুই কাজে লাগবে না, ওকে না? আচ্ছা, ডকুমেন্ট কি কি লাগছে একটু বলুন না। এগুলো তো বললাম আমি, পুরো ভিডিওটা শেয়ার করবেন, শুনবেন, তারপরে একবার বলে দিই ডকুমেন্ট কি কি লাগবে, যেহেতু এক ভাই প্রশ্ন করেছেন কাজের জন্যই। সেটা হচ্ছে আপনাকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটার দেখবেন এক কপি বিএলও নিয়েছে, এক কপি আপনার, মানে এক কপি আপনার লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাকে যে হিয়ারিং এর হিয়ারিং এর নোটিশ লাগছে, 1 নম্বর। দ্বিতীয়ত এসআইআর এর যেটা আপনাকে রিসিভ কপি দিয়েছিল, দুটো ফর্ম ছিল না এসআইআর এর, একটা জমা দিয়েছেন আর একটা, ওইটা একটা জেরক্স নেবেন, অরিজিনালটা আপনার কাছে রাখবেন, ওটার একটা জেরক্স নেবেন। আমি ডকুমেন্ট কি করে সাজাতে হবে তাও বলে দিচ্ছি, সাজানো আবার আরেকটা ঝামেলা। তাহলে প্রথমে আপনার হিয়ারিং নোটিশ, 2 নম্বরে আপনি রাখবেন আপনার ওই এসআইআর এর কপিটা যেটা আপনি জমা দিয়েছিলেন ফর্মের। 3 নম্বরে আপনার যদি মাধ্যমিকের অ্যাডমিট থাকে ওটা আপনার সব দিবেন, যা আছে, পাসপোর্ট থাকলে পাসপোর্টের জেরক্স, এগুলো সবগুলোর উপরে সেলফ মানে অ্যাটেস্টেড করবেন, মানে প্রত্যেকটার উপরে নিজে সিগনেচার করে নেবেন, নাহলে ওটার জন্য আবার আপনি লাইনের পিছনে পড়ে যাবেন। প্রত্যেকটা যা জেরক্স দিবেন তার উপরে নিজের সিগনেচার লাগবে, হলো? আচ্ছা, তাহলে নোটিশ, এসআর ফর্ম, সব জেরক্স, নোটিশটা অরিজিনাল। তারপরে আপনার মাধ্যমিকের ডকুমেন্টস যদি থাকে, অ্যাডমিট কার্ড বা দিয়ে দিলেন। আর এরপরে আপনার যা যা রয়েছে, মাধ্যমিকে থাকলে প্যান কার্ড থাকলে প্যান কার্ড দিবেন, প্যান কার্ড অ্যাকসেপ্টেবল, অসুবিধা নেই। তারপরে তাহলে মাধ্যমিকের গেল, প্যান কার্ড গেল। এরপরে আপনার আধার, আপনার ভোটার, আপনার বাবার 2002 সালের লিস্ট, হলো? সবগুলোর উপরে সিগনেচার করবেন আপনার নিজের, হলো? এইগুলো আপনার ডকুমেন্ট। এরপরে আপনার বাবার সাজাবেন, বাবার কি, বাবার আধার, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এগুলোর উপরে সব আপনার সিগনেচার হবে। এরপরে মায়ের সিমিলারলি হবে মায়ের, ঠিক আছে? এক এক জায়গায় একভাবে বলছে, কারণ এদের তো নিয়ম নাই না। এইগুলা সব সিগনেচার করে নেবেন, করে নিয়ে বিএলওর কাছে যাবেন। প্রথমে দেখবেন বিএলও বসে আছে, বিএলওর কাছে গিয়ে বিএলও আপনার কাছ থেকে যে আপনার উপরে দেখবেন নোটিশের ডান পাশে বা বাম পাশে একটা নাম্বার দিয়েছে, নাম্বারটা জিজ্ঞাসা করবে। ওই নাম্বার অনুযায়ী আপনাকে দেখবেন এ সার্ভ করবে, মানে ও দিয়ে দেবে ওইটা কাগজটা, ওটা আপনি একটা আপনার কাছে রাখবেন, আর একটা ওখানে ওরা পিন আপ করে দেবে। হ্যাঁ, পিন দিচ্ছে সরকার ফ্রিতে, নো প্রবলেম, চাপ নাই। তো পিন আপ করে দেবে, ওই পিন নিয়ে আপনি এবার দাঁড়াবেন, আপনার 2 জায়গায় ভেরিফিকেশন হবে, এক জায়গায় ছবি হবে, তারপরে আপনি ছবি তুলে বেরিয়ে চলে আসবেন, দিয়ে এসে নাক ডেকে ঘুমাবেন, ঠিক আছে না? আর কিছু নাই। এ হচ্ছে
ডকুমেন্ট 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 সাবমিটের ব্যাপারটা বললাম। লজিক্যাল ডিসক্রিপেন্সি, কি সুন্দর নাম না, লজিক্যাল ডিসক্রিপেন্সি। কত নাম আর শুনবো, করোনার সময় শুনেছিলাম কোয়ারেন্টাইন, আইসোলেশন, ঠিক আছে না, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি এখন শুনছি। হ্যাঁ, মানে যৌক্তিক অসঙ্গতি, কি সুন্দর বাংলা এটার, যৌক্তিক অসঙ্গতি, মানে আইসক্রিম গরম আর কি। হ্যাঁ, এটা আশ্চর্য একটা ব্যাপার। যাই হোক, কিছু করার নেই। হ্যাঁ, জি জি, উত্তর নাইট আসছি ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, উত্তর নাইট আসছি আজকে। আল্লাহ যদি পৌঁছাই তো পৌঁছাবো, আর যদি রাস্তায় মারা যায় তো এনআরসি এসআইআর সব একসাথে হয়ে যাবে ভাই, কিছু করার নেই। তো এ হচ্ছে বলার ছিল। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, মানুষের কাছে পৌঁছান, অন্তত মানুষ জানুক যে হয়রানি হতে গেলে কি কি ডকুমেন্টস লাগে আর কি। হ্যাঁ, এগুলো আমি এর যৌক্তিকতা দেখতে পাচ্ছি না, আপনারা দেখেন, খুঁজে পান কিনা। ওকে, সো থাকছে এ পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।